নমস্কার, কম্পিটিটিভ নিউজ অ্যান্ড ডিসকাশন গ্রুপে আপনাদের স্বাগত জানাই। আজ কম্পিটিটিভ নিউজ অ্যান্ড ডিসকাশন গ্রুপের আমরা যে অনুষ্ঠান করছি সফলতার সহজ পাঠ, এই অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত আছেন গার্ডেন রেজি একটি কৃতি সন্তান শ্রী প্রহ্লাদ দেবনাথ। উনি এখন বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত। নমস্কার। তো আমরা অনুষ্ঠান শুরু করছি। পলাশ, আমরা প্রথম পর্বে দেখেছি যে অনিন্দ আমাদের যে বন্ধু পদে কর্মরত থাকতে থাকতে উনি একটা সফলতার একটা অর্থ আমাদেরকে প্রথম পর্বে জানিয়েছেন। তো ঠিক সেইভাবেই তোমার কাছে চলে যাচ্ছি যে তোমার চোখে সফলতার অর্থটা ঠিক কিরকম, মানে তুমি কিভাবে আস্তে আস্তে সফলতার স্বাদটাকে পেলে? প্রথম দিকে তোমরা তো জানোই যে আমি অতটা হেভি স্টুডেন্ট ছিলাম না, হ্যাঁ, অতি সাধারণ স্টুডেন্ট ছিলাম। তারপর আস্তে আস্তে যখন ক্লাস 10-এ মাধ্যমিক দেবো তার আগে থেকেই যে মানুষটার কথা না বললেই নয়, আমার স্যার আমার গুরু যিনি মাননীয় শ্রী প্রদীপ ঘোষ মহাশয়, ওনার সংস্পর্শে আসার ফলে আমি তারপরে পড়াশোনার দিকে আস্তে আস্তে ঢুকি। কারণ আমি তো আগে সবসময় দেখতে আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম, পড়াশোনা অতটা করতাম না। তারপরে আস্তে আস্তে ওনার জন্যই আমি মোটামুটি ফার্স্ট ডিভিশন পেলাম মাধ্যমিকে। তারপরে এইচএসএ সায়েন্স নিয়ে ভর্তি হলাম, হয়ে সেখানেও ভালো ফল করলাম, ফার্স্ট ডিভিশন পেলাম। তারপরে কলেজ লাইফে গিয়ে ভর্তি হলাম। তারপরে ছোটবেলা থেকে একটা আর্থিক অনটনের মধ্যে থেকে বড় হয়েছি, হ্যাঁ। তারপরে হয়ে এবার ছোটবেলা থেকে একটা কিছু করে দেখানোর ইচ্ছা ছিল, প্লেয়ার হবো এরকম একটা। তারপরে আস্তে আস্তে এবার পড়াশোনা করতে শুরু করলাম, করে ছোটবেলা থেকে একটা কলকাতা পুলিশের সার্জেন্ট হবো এরকম একটা ইচ্ছা ছিল, বাট সেটা কোনো কারণেই হতে পারেনি। খেলাধুলার মধ্যে দিয়েই তুমি চেয়েছো যে তোমার জীবনের সফলতাটাকে কিভাবে সেটাকে বাস্তবায়িত করা যায়, এটা রূপ দেওয়া যায়, এবং সেই দিকেই তুমি যে আজকে এই যে একটা বাহিনীর মধ্যে আছো, একটা ফোর্সের মধ্যে আছো, সেখানে তোমার কঠোর সংযম, সেখানে কঠোর পরিশ্রম, হ্যাঁ, তোমার হচ্ছে দেশের প্রতি একটা আত্মবলিদান বলতে পারো, সেইটাকেও তুমি বেছে নিয়েছো। এটা খুবই একটা আমাদের গর্বের বিষয় গার্ডেন রিচ বাসী হয়ে। এবং এছাড়াও পলাশ, পরবর্তী প্রশ্ন তোমার কাছে আমি চলে যাচ্ছি যে তুমি তোমার জীবনের এই যে সফলতার অর্থ বললে, সফলতার সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরলে, এরপরে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। অনেকেই আছে যে বলা হয় যে উচ্চশিক্ষা নাকি সফলতার ধাপ, কিন্তু বর্তমানে উচ্চশিক্ষা সবসময় হয়তো সফলতার ক্ষেত্রে সহায়ক হচ্ছে না। অনেকে হয়তো আবার এরকমও হচ্ছে যে উচ্চশিক্ষা অনেকে গ্রহণ করতে পারছে না, বা কোনো কারণে ড্রব্যাক আছে, সে পিছিয়ে যাচ্ছে। তো তোমার কি মনে হয় যে কেবলমাত্র কি উচ্চশিক্ষার দ্বারাই সফলতা সম্ভব, অন্য কোনো ভাবে পাওয়া যেতে পারে না? অবশ্যই পাওয়া যেতে পারে। খুব নিম্নমানের স্টুডেন্ট থার্ড ডিভিশন পাওয়ার ছেলেও দেখেছি সরকারি চাকরিতে অনেক ভালো ফল করে গেছে। সেই সময়টা হয়তো সে পড়াশোনা করতে পারেনি, তারপরে পরবর্তীকালে সে লেবরিয়াস খুব খেটেছে, খেটে পড়াশোনা করে একটা সময় গিয়ে তার পুরো জীবনটাই পুরো ঘুরে গেছে, বদলে গেছে। সেটা প্রথমে যে পেয়েছি খুব খারাপ রেজাল্ট হয়েছে বলে যে ছেড়ে দেবো সেরকম কোনো ব্যাপার নেই, তার লড়ে যেতে হবে। ধৈর্য, এই চাকরি পরীক্ষা প্রথম থেকে হচ্ছে তোমার ধৈর্য রাখতে হবে এবং জেদ থাকতে হবে, নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, যে আমাকে হতেই হবে, করতেই হবে, এরকম একটা ব্যাপার থাকতে হবে নিজের মনের মধ্যে, থাকলেই অবশ্যই হবে। আমরা শুনলাম পলাশ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা জেদ, একটা খিদে, এইটাকে নিজের মধ্যে তৈরি করতে হবে। এবং এই খিদেটাকে যদি তুমি অনুসরণ করতে পারো, তুমি তারপরে তো আছেই, ঠিক আছে, নিজের একটা চাহিদা, একটা পূরণের একটা আলাদা মাধ্যম আছে, একটা পড়াশোনার প্রত্যেকের নিজস্ব পদ্ধতি আছে, সেটা তো কাজে লাগবেই, কিন্তু সর্বপ্রথম হচ্ছে মানুষের একটা খিদে তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা পলাশ, এর পরবর্তী প্রশ্ন যেটা আমরা জিজ্ঞেস করছি, তোমার ঘরে আমি আস্তে আস্তে দেখলাম অনেক রকম বিভিন্ন মনীষী, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু বা রবীন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ বা কবি নজরুল, বিভিন্ন ছবি আছে। এবং তুমি দেখেছো যে শুধু আমাদের দেশের মনীষীরাই নয়, বিদেশেরও অনেক উচ্চমানের ব্যক্তিত্বরা আছেন, বা অনেক রকম যারা ইন্সপায়ার্ড আমাদের জীবনে করে এসছে ছোটবেলা থেকে। তো তোমার কি মনে হয় যে মনীষীরা কিভাবে নিজেকে অনুপ্রাণিত করতে সাহায্য করছে? এই ছোটবেলায় একটা পড়েছিলাম সেই কুয়োর ব্যাংক,
তো আমি নিজেকে আগে মানে ওই মানে কুয়োর মধ্যে থেকেই অনেক কিছু বড় মনে করতাম। তারপরে যখন আস্তে আস্তে বেরোলাম এখান থেকে গার্ডেন থেকে, তখন আসল জায়গাটা আস্তে আস্তে বুঝতে পারলাম। এবং কম্পিটিটিভ ক্ষেত্রেও সেরকম ব্যাপার যে নিজে মানে প্রথমেই মনে হবে যেমন অনেক কিছু পারবো, যখন এক্সাম দিতে বসবো তখন দেখবো সব জানা জিনিসও আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছি তখন। মানে পলাশ বলতে চাইছে যে নিজেকে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখলে চলবে না, তার ক্ষেত্রটা হতে হবে বিশাল এবং ব্যাপক। কারণ আমরা যে ছোটবেলায় সেই যে গল্প পড়েছিলাম কুয়োর ব্যাঙ, একটা ব্যাঙ যখন কুয়োর মধ্যে সীমাবদ্ধ থাকতো তখন সে তার চারপাশের জগৎটাকে ওই কুয়োর মধ্যেই ভাবতো। কিন্তু যখন সে তারপরে কুয়ো থেকে বেরোলো এবং দেখতে পেল এই বিশাল আকার বৃহৎ পৃথিবী, তখন তার জগতের ক্ষেত্রটা খুলে গেল এবং সে বুঝতে পারলো এই বিশাল জগতের কাছে সে কতটা অসহায়, কতটা ক্ষুদ্র। এবং তুমি যখনই নিজেকে খুব ক্ষুদ্রভাবে স্টার্ট করবে, ক্ষুদ্র থেকে স্টার্ট করবে, তখনই তুমি বৃহদাকার ব্যাপারটাকে তুমি অনুধাবন করতে পারবে। কিন্তু তুমি যদি নিজে থেকে আগেই ভেবে নাও যে আমিই বৃহৎ, তাহলে কিন্তু মনে হয় এই পথটা তোমার জীবনে সফলতা বয়ে আনবে না। আচ্ছা পলাশ, তুমি তো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, একটা বিষয় ভিত্তিক পড়াশোনা করেছো। আবার আমি ছোটবেলা থেকে আমি দেখেছি যে তোমার বিভিন্ন বিষয়ে দক্ষতা, বিভিন্ন ধরো আমরা প্রদর্শনীতে বিভিন্ন রকম ভাবে আমরা একটা অর্গানাইজ করেছি ছোটবেলায়, অথবা ধরে নাও আমরা কোনো কিছু খেলাধুলার ক্ষেত্রে বা হাতে কলমে কাজের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় বিভিন্ন পারদর্শিতা দেখিয়েছি। তো তোমার কি মনে হয় বর্তমান যুগে একটা জিনিসে ফোকাস করে এগোতে গেলে বিষয় ভিত্তিক পড়াশোনাটা দরকার নাকি সর্বাঙ্গীন দক্ষতা, কোনটা হলে বেটার হবে? আগে আমাকে ঠিক করতে হবে যে আমি কি করব, নিজেকে আগে আগে ঠিক করতে হবে। নিজের মনের মধ্যে কোশ্চেনটা, আমি নিজেকেই ভালো চিনতে পারবে। প্রথমে নিজেকে কোশ্চেন করতে হবে যে আমি কি করব, কি হতে চাই, কি আমার দ্বারা সম্ভব, সে নিজেই নিজেকে বলে দেবে। তখন আস্তে আস্তে যদি তুমি কম্পিটিটিভ লাইনে যেতে চাও, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে সব কিছু জানতে হবে। আমরা যেমন সায়েন্সের স্টুডেন্ট, আমাকে পলিটিও পড়তে হয়েছে, ইকোনমিক্সও পড়তে হয়েছে, আমার ইতিহাস ভূগোলও পড়তে হয়েছে, আমাকে সব কিছু। তো যখনই তুমি মানে কম্পিটিটিভ লাইনে আসতে হবে, তোমাকে তখন সব কিছুর মাস্টার হতে হবে, নইলে তুমি সেখানে পেরে উঠবে না কম্পিটিশনে। এখন কম্পিটিশন বিশাল হাই লেভেল। মানে আমাদের আগের পর্বে যে বক্তা তার যা বক্তব্য, পলাশেরও একই বক্তব্য, অর্থাৎ বর্তমান সমাজটা একটা হাইব্রিডাইজেশনের যুগে চলে গেছে। অর্থাৎ যাই হচ্ছে সমস্ত কিছুর একটা সমষ্টি, একটা বিন্যাস, ঠিক আছে? তো শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয় তুমি যদি এগোতে চাও, পরবর্তী ক্ষেত্রে অপর যদি একটা কোনো বিষয় তোমাকে বাধা দান করে, সেক্ষেত্রে তুমি এগোতে পারছো না। ঠিক আছে, তোমাকে চেষ্টা করতে হবে সব বিষয়ে একটা পরিপূরক দক্ষতা রাখার, যাতে কোনো জায়গায় যদি তোমার ল্যাক হয় ভবিষ্যতে, তাহলে সেই জায়গাটাতেই মেকআপ দেওয়া যায়। এবং বিষয়টা আমরা হয়তো একটা নির্দিষ্ট বিষয় ধরে এগিয়েছি ছোটবেলা থেকে, কিন্তু যত বৃহৎ আকার একটা সমাজ হচ্ছে, একটা গ্লোবালাইজেশনের যুগে আমরা চলে যাচ্ছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সব জিনিসেই একটা দক্ষতা গ্রো আপ করে রাখা দরকার আছে, না হলে মনে হয় সেই জীবনের পথটাকে আমরা সুগম করতে পারছি না। খুব ভালো বলেছো পলাশ। আচ্ছা পলাশ, এর পরবর্তী আমরা যে প্রশ্নে চলে যাচ্ছি, আমরা অনেক সময় দেখতে পাই যে মানুষ বারংবার ব্যর্থ হচ্ছে। ঠিক আছে, এটা তোমার ক্ষেত্রেও ঘটেছে, আমার ক্ষেত্রেও ঘটেছে। ঠিক আছে, ব্যর্থতার বিভিন্ন ধাপ আছে। অনেকে বলে থাকে যে নাকি ব্যর্থতার সিঁড়ি না ভাঙলে নাকি সফলতার পাঠটা নাকি পাওয়া যায় না। তো যারা বর্তমানে ব্যর্থ হচ্ছে, অনেকে ধরো ব্যর্থ হয়ে গেল, সামান্য একটা বিষয়ে ফেল করে গেল, দেখা যাচ্ছে যে খবরে সংবাদপত্রে আমরা পড়ছি যে সে আত্মহননের পথ বেছে নিচ্ছে। তো এইটাকে তোমার কি মনে হয় যে ব্যর্থতাকে দূরে সরিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে? হোয়াট ইজ দ্য ওয়ে? ব্যর্থতা, দেখো জীবনে মানে এগোতে গেলে ব্যর্থতা আসবে। ব্যর্থতা না এলে তুমি সফলতার মানে সেই স্বাদটাকে উপভোগ করতে পারবে না। প্রথমেই আমরা মানে যখন কম্পিটিটিভ লাইনে ঢুকি, আমরা অনেক পরীক্ষা দিয়েছি, অনেকবার ফেল করেছি, তাহলে হেরে যাইনি, মানে বসে থাকিনি। ব্যাপারটা আমরা চেষ্টা করেছি যে কিভাবে এগিয়ে যেতে হবে সামনের দিকে, কিভাবে নেক্সট পরীক্ষাগুলোকে আমরা ভালোভাবে প্রিপারেশন করে এগিয়ে যেতে হবে আমাদের। সেরকমভাবে আমি মানে এগিয়ে গেছি আর কি। মানে পলাশ বলতে চাইছেন যে তুমি যতই ব্যর্থ হও কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য যদি তোমার জীবনে থাকে, তাহলেই হয়তো সফলতার স্বাদটা আস্বাদন করা সম্ভব। কারণ ধরো আমরা দীর্ঘদিন বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে একটা লাইফকে স্পেন্ড করে যাচ্ছি, তো বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা থাকবেই। কিন্তু ব্যর্থতাটাকে যদি আমি ভেবে নিই যে একবার আমি ব্যর্থ হয়ে গেলাম, আমার দ্বারা বোধহয় আর সম্ভব নয়, সেটা কিন্তু আমরা হয়তো সেক্ষেত্রে ভুল ভাবছি। আমাদের আরেকবার যদি চেষ্টা করা যায়, আরেকবার যদি সেই জায়গা সেই পন্থাটাকে অন্যভাবে অনুসরণ করে দেখা যায়, তাহলে হয়তো হতেও পারে। কে বলতে পারে যে আজকে আমাদের এই আলোচনা থেকে কেউ অনুপ্রাণিত হচ্ছে না। আচ্ছা পলাশ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে ধরো তুমি একটা কোভিড সিচুয়েশনকে
হ্যান্ডেল করে তুমি জীবনে এগিয়েছো। আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পুরানো যে পাঠ্যক্রম ছিল সেই পাঠ্যক্রমটাকে বর্তমানে একটা নয়া শিক্ষানীতি আসছে দেশে, ঠিক আছে, একটা শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তনে এক দেশ এক শিক্ষা, ঠিক আছে। কিন্তু আমরা ছোটবেলায় এরকম পাইনি, বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম শিক্ষা ছিল, যে সর্বভারতীয় ক্ষেত্রে দেখা গেছে যে আমরা পিছিয়ে পড়ছি। তো এই যে নতুন যে শিক্ষানীতি, প্রত্যেকটা শিক্ষানীতির কিছু ভালো দিক খারাপ দিক থাকে। আবার দেখো কোভিডের একটা থাবা, এই সময়টা পড়াশোনাটা পুরোপুরি একটা অনলাইন ব্যবস্থায় চলে যাচ্ছে, তার একটা ভালো দিক খারাপ দিক আছে, স্কুল কলেজ চলছে না। তো কোভিডের থাবায় একটা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা নাজেহাল। আবার নয়া শিক্ষানীতিতে কিভাবে তারা পা ফেলে এগিয়ে যাবে সেটাও তারা ঠিকভাবে নির্ধারণ করতে পারছে না। তো তোমার কি মনে হয় যে কোভিডের দোলাচল আবার নয়া শিক্ষানীতির একটা হচ্ছে থাবা, এই দুটোর মিশেলকে কিভাবে ছাত্রছাত্রীরা ওভারকাম করবে? দেখো, নয়া শিক্ষানীতি যেটা হচ্ছে সেটা তো হবেই, সেটা মানে আমরা কিছু করতে পারবো না একটা ব্যাপার। তো তার মধ্যে থেকে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হবে, অ্যাডাপ্টেশন ব্যাপারটা আমাদের তার মধ্যে থেকে এবার তৈরি করে নিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে অন্য অন্য বোর্ডের যেটা বলে আমরা ছোটবেলা থেকে দেখেছি, মানে আমি ওই যখন ম্যাথস অনার্সে ভর্তি হলাম তখন একটা চ্যাপ্টার ছিল সেট রিলেশন ম্যাপিং। আমরা মানে 11-12 সেট পড়েছি, কিন্তু ম্যাপিং আর রিলেশন ব্যাপারটা জানতাম না। ম্যাপিং আর রিলেশন, কিন্তু সিবিএসসি বোর্ডে যখন আমি ক্লাস 5 এর একটা স্টুডেন্টের বই দেখলাম, আমি তো দেখে চমকে গেলাম। সেখানে সেট রিলেশন ম্যাপিং এর একটা সংক্ষিপ্ত ব্যাপার তুলে দেওয়া হয়েছে, মানে অতটা ডিপ নেই বাট টাচে আছে। তো তারা অনেকটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে ব্যাপারগুলো থেকে। মানে তুমি বলতে চাইছো যে আমরা যে বোর্ডে পড়াশোনা করেছি তার থেকে বিভিন্ন অন্যান্য বোর্ডে আমাদের হয়তো একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি ব্যাপারটা আমরা অঙ্ক বলো বা বিজ্ঞান বা অন্যান্য বিষয় যেগুলো বলো, আমরা সব বিষয় মোটামুটি ভালো, খুব একটা যে খারাপ নয় সেটা নয়, ভালো ফলাফল করেছি। কিন্তু ওদের একটা মানে কন্টেন্ট নির্ভর একটা পড়াশোনা, একটা পড়াশোনার মধ্যে একটা ভাস্টনেস ব্যাপারটা বেশি এসে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো দেখা গেল সর্বভারতীয় ক্ষেত্রে আমরা কিছু টপিক জানি, কিছু টপিক জানি না। কিন্তু এই যে নয়া শিক্ষানীতি যেটা চালু হচ্ছে, এটা হয়তো সবাইকে মোটামুটি এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছে। এবার দেখা যাক কি সিচুয়েশনে কিভাবে হয়। তুমি যেটা বলে অ্যাডাপ্টেশন করে দেখতে হবে তার ভালো দিক তার খারাপ দিক। নীতির যে কোনো নীতি নির্ধারিত হলে তার দুটো দিক থাকবেই, ঠিক আছে। আর কোভিড পরিস্থিতিতে তোমার কি মনে, এটা আস্তে আস্তে কেটে ওঠা যাবে? হ্যাঁ, অবশ্যই আস্তে আস্তে আমাদের সায়েন্টিস্টরা সবাই কাজ করছে, মানে ইমিউনিটি গ্রো করছে, হ্যাঁ, তাদের উপর তো আমাদের আমরা আশা রাখি যে ভ্যাকসিন খুব শীঘ্রই বেরোবে। এই পরিস্থিতিটাকে আস্তে আস্তে কেটে যাবে। ছাত্রছাত্রীদের আরো মনোযোগী হতে হবে। কোভিডের শুধু ভাবলে যে কোভিড করে ভাবলে তো আর চলবে না, হ্যাঁ এগিয়ে যেতে হবে। ঠিকই বলেছো। আচ্ছা, বর্তমানে আমরা যেমন ধরো আমি একটা সরকারি ক্ষেত্রে বেশি দিন হয়নি এসছি, বা তুমিও এসছো, ঠিক আছে, আমরা একটা অন্য পেশায় আমরা চলে গেছি। আবার অনেকে আছে শিক্ষকতার পেশাটাকেই মানে জীবনের লক্ষ্য ধরে এখনো হয়তো অনেকে পরীক্ষা দিয়েছে কিন্তু নিয়োগ পাচ্ছে না শিক্ষকতার পেশায়, ঠিক আছে, তাদের দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে আছে। কিন্তু তারা যখন নবাগত শিক্ষক হবে, মানে আমরাও তো একটা সময় একটা শিক্ষকতারও কিছুটা আমরা গৃহ শিক্ষকতার পজিশনে আমরা তো ছিলাম। তো অন্যরা যখন নবাগত শিক্ষক হবে তো তাদের কি কি দিক দেখতে হবে, যে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে কিভাবে ছাত্রছাত্রীদেরকে গ্রো আপ করে তুলতে হবে? মানে যেই ক্ষেত্রগুলো হচ্ছে মানে আমরা পড়তে গিয়ে বাধা পেয়েছি, সেই বাধাগুলোকে যাতে ওরা যাতে না পায়, সেই বাধাটাকে অতিক্রম করে ওদেরকে যাতে সহজ সরলভাবে ব্যাপারটা বুঝিয়ে রেডি করা যায়, সেই দিকটা দেখতে হবে। এখন তো শিক্ষাটা অনেকটা গ্লোবালাইজড হয়ে গেছে। ধরো একটা ইউটিউবের মাধ্যমে একটা অনলাইন ক্লাস হচ্ছে, ঠিক আছে, একটা জুমে একটা মিটিং হচ্ছে, হ্যাঁ, একটা বিভিন্ন রকম মানে পরিসরের টুলস টেকনিক্যালিটি একটা বেড়ে গেছে, ঠিক আছে, দারুণ ব্যাপার। এই পরিস্থিতিটাকে তোমার মনে হয় কাজে লাগানো উচিত? অবশ্যই ইউটিউব থেকে মানে তুমি চাকরি পরীক্ষা বলে এবং যে কোনো পরীক্ষা মানে যা সার্চ করবে সবই মোটামুটি ওখান দিয়ে পেয়ে যাবে। তুমি ওই জায়গাটাকে কাজে লাগানোর মানে চেষ্টা করলে বেটার হবে। মানে পলাশ বলতে গেছি তথ্য প্রযুক্তির একটা নতুন জানলা, একটা বাতায়ন খুলে গেছে। এবং যে আমাদের যে এই ইন্টারনেটের যে প্রযুক্তি, যেটা আমরা মুঠো ফোনের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে যে কোনো বিষয়ের সঙ্গে সঙ্গে আমরা একটা উত্তর পেয়ে যাই গুগলে সার্চ করলে। তো এই বিষয়টাকে যদি তোমরা পড়াশোনার দিকে কাজে লাগাতে চাও, শুধুমাত্র যে একটা কোনো গেমের নেশা বা একটা কোনো ছবির নেশা এইটা না করে এই বিষয়টাকে পড়াশোনার পেছনে কাজে লাগাও। এছাড়া বিভিন্ন রকম অ্যাপস রয়েছে, অ্যাপস আছে বা টেক্সট বুক, এগুলো আমরা দেখছি বিভিন্ন প্রাইভেট অ্যাপস রয়েছে বা সরকারিও এখন বিভিন্ন অ্যাপস আসছে, ঠিক আছে, ছেলে মেয়েদের জন্য পড়াশোনার জন্য। এই অ্যাপস নির্ভর পড়াশোনাটাকে করা উচিত। পাশাপাশি তো বইয়ের অবদান থেকে তো অস্বীকার করা যায় না, সেটা আমাদের চিরকালের সাথী, সেই জায়গাটাও নিজেকে দেখতে হবে।
খুব ভালো বলেছো পলাশ। আচ্ছা, এরপরে আমি যে প্রশ্নে চলে যাব, এখানে তো তুমি এখন সরকারি ক্ষেত্রে বা আমিও সরকারি ক্ষেত্রে, এখানে বেসরকারি ক্ষেত্রে অবশ্য কেউ নেই, তবুও আমি বলি যে সরকারি বলো, অনেকে সরকারি পায় না, ঠিক আছে, তারা একদম প্রথম থেকেই একটা মোটিভ নিয়ে নিল যে বেসরকারি ক্ষেত্রেই যাবো, একটা উচ্চ প্রতিষ্ঠিত হবো। তো সরকারি ক্ষেত্রেই বলো বা বেসরকারি ক্ষেত্রেই বলো, ঠিক আছে, এই ছাত্রছাত্রীদের সুপ্রতিষ্ঠিত হতে গেলে কি রূপরেখা প্রয়োজন, কি আগামী দিনের জন্য এটা তো মানে ওয়ে আছে, একটা রূপরেখা আছে, ঠিক আছে, আমি একটা আমার পন্থা, আমি একটা দীর্ঘদিন ধরে একটা অধ্যাবসায় করেছি, বা তুমিও বারংবার ব্যর্থ হওয়ার পর একটা অধ্যাবসায়, একটা খেলাধুলা, একটা তোমার নিজের একটা ফিজিক্যাল ফিটনেসকে গ্রো আপ করেছো, তবেই তুমি একটা বাহিনীতে যোগদান করেছো। তো কি কি বিষয়কে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে গেলে? দেখো, ছোটবেলা থেকে একটা নিজের মনের মধ্যে একটা ব্যাপার আনতে হবে, মানে স্পষ্ট ব্যাপার একটা, যে আমাকে এটা হতে হবে। যেমন হচ্ছে আমরা যেমন একটা ফোকাস রাখতে হবে। যেমন ক্যারাম খেলার যে বোর্ড, আমরা যখন ক্যারাম খেলতে যাই তখন দেখবে একটা মাঝখানে যে লাইটটা জ্বলে, ওইটা হচ্ছে তুমি যদি নাড়িয়ে দাও, দিয়ে তারপরে তুমি মানে সিওর পকেটে ঘুটি তুমি ফেলতে পারবে না, কারণ তোমার ফোকাসটা নড়ছে। ফোকাসটাকে তোমাকে স্থির রাখতে হবে, স্থির রেখে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে হবে, এগুলোই আশা করি ফল পাবে। তুমি মোটামুটি তো অনেকগুলোই পরীক্ষা দিয়েছো, তোমার একটা মানে ধরো এরকম অভিজ্ঞতা যে যে জায়গাটা আমার একদম হয়েই যেত কিন্তু হলো না, তোমার একটা ড্রব্যাক থেকে গেল, ঠিক আছে, এরকম একটা অভিজ্ঞতা ছোট যে আমাকে ওইটা থেকে আমি শিক্ষা নিলাম যে তার পরবর্তী ক্ষেত্রে আমি এরকম কিছু তোমার জীবনে রয়েছে? অবশ্যই আছে। 2016 সালে আমি পিএস পাবলিক সার্ভিস কমিশনে ফায়ার ব্রিগেডের সাব অফিসার পরীক্ষায় আমি মানে মেন্স পরীক্ষা ক্লিয়ার করেছিলাম, এবং আমি মাঠে ফিজিক্যালি পাস করেছিলাম। যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমার ওরা একটা সার্টিফিকেট টাইটেল ছিল, সুইমিং সার্টিফিকেট, যেটা আমি মানে ওরা নোটিফিকেশনের আগে ওরা চেয়েছিল ব্যাপারটা, কিন্তু আমি নোটিফিকেশনে পরে আমি সুইমিং মানে আমি তো জানতামই, বাট সুইমার একটা সার্টিফিকেট লাগতো, একটা কোনো একটা রিকগনাইজ ক্লাব থেকে, তো আমি সেখান থেকে মানে জোগাড় করে নিয়ে গেছিলাম। তো বাট ওরা আমাকে ইন্টারভিউ দিতে দেয়নি। সেখান থেকে একটা মনের মধ্যে একটা আরো জেদ চেপে গেল যে না, আমাকে একটা কিছু হতেই হবে, আরো একটা মানে আমি আর ফিরে পেছন দিকে তাকাইনি, আমি আরো এগিয়ে গেছি সামনের দিকে। আচ্ছা, মানে পলাশ বলতে চাইছে যে একটা মোটিভেশন দরকার, মোটিভেশন তো থাকবেই। তারপরে আমি সকালবেলা দেখতাম যে তুমি মাঝে মাঝে আমাদের এলাকাতেই বলো বা লেকে বলো, তুমি একটা দৌড় প্র্যাকটিস করা, শারীরিক সক্ষমতার জন্য বিভিন্ন অনুশীলন করতে, ব্যায়াম করতে, এইগুলো আমরা দেখেইছি। প্লাস হচ্ছে মোটিভেশন, তুমি প্রথমে একটা কলকাতা পুলিশের একটা ট্রাফিক গার্ডে ছিলে, পরবর্তীকালে কনস্টেবল এবং দমকলেরও পরীক্ষা দিয়েছো, সেখানে হয়তো তুমি বারংবার ব্যর্থ হয়েছো, কিন্তু তারপরও ঘুরে দাঁড়িয়ে তুমি একটা বাহিনীতে একটা সাব ইন্সপেক্টর পদে বর্তমানে কর্মরত। তোমার আগামী জীবনের সফলতা আমরা কামনা করি, ঠিক আছে। আর দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য থাকবে যে বাহিনীতে যেতে গেলে মানে কি কি জিনিসগুলো এখনকার ছেলে মেয়েদের জন্য তৈরি করো, কারণ বাহিনীতে অনেকেই যেতে চায় দেশের জন্য নিজেকে উৎসর্গ। আমি এই রিসেন্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে আমি বেঙ্গল পুলিশে 5000 যে কনস্টেবল নিল, সেখানে দেখছি কলকাতার ছেলেপুলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমাদের যে সাব ইন্সপেক্টর সেখানে খুঁজেই পাওয়া, সব জেলার ছেলেরা সেখানে দখল নিয়ে নিচ্ছে। তারা মানে নদিয়া বিশেষ করে প্রায় 5000 যখন কনস্টেবল নিল, তার মধ্যে 1700 ছেলে দেখছি নদিয়ার ছেলে। আমার তো দেখে মানে সেগুলো খুবই খারাপ লাগছে যে কলকাতার ছেলেরা এত পিছিয়ে কি করছে, কি কোথায় হারিয়ে যাচ্ছে। এত সুন্দর মানে এত ফুটবল খেলে আমাদের এখানকার ছেলেরা, বা এত খেলাধুলায় ভালো ছিল, তারপর কোথায় হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে ছেলেগুলো, মানে আমি তো সেটা বুঝতে পারছি। মানে তুমি দেখো পলাশ, তোমার বক্তব্য অনুযায়ী মানে কলকাতাতে দেখো একটা ময়দান বলে একটা বিস্তৃত ক্ষেত্র আছে, যেখানে কত ছেলে মেয়ে খেলাধুলো করছে। এছাড়াও কলকাতাতে একটা খেলাধুলার পেছনে একটা অর্থ ব্যয় করে সরকার থেকে, ভালো ক্লাব আছে এখানে, ভালো মানে বিভিন্ন রকম তোমার স্পোর্টস ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। তা সত্ত্বেও এখানকার ছেলেমেয়েরা এইগুলো থেকে বিমুখ, এবং পরবর্তীকালে বাহিনীতে যেটা মেন প্রয়োজন ফিজিক্যাল ফিটনেস বা খেলাধুলা, সেইখানে কলকাতার ছেলেরা ল্যাক করে যাচ্ছে বা পাচ্ছে না। তুলনামূলকভাবে যারা গ্রামে মাঠে ঘাটে খেলাধুলো করে চোটপাট হয়ে বড় হয়েছে, তারা দেখা যাচ্ছে সেই জায়গাটা রিচ করে নিচ্ছে। তাহলে কলকাতার ছেলে মেয়েদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। এরকম কোনো ব্যাপার নেই যে কলকাতার ছেলে মেয়েরা বাহিনীতে গেলে পারবো না, আমরা একটা শহরের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছি, বাহিনীতে একটা খাটাখাটনি, হ্যাঁ একটা কঠিন সংগ্রাম, সেরকম কিন্তু ব্যাপার নয়। নিজেকে গ্রুমিং করতে হবে। তাহলে এই পন্থাতে তোমাকে অবলম্বন করলে আমার মনে হয় আগামী জীবনে তোমরা সফলতা পাবে। সরকারি চাকরি সব থেকে মানে ইজি চাকরি হচ্ছে পুলিশ সার্ভিস। আমি যেটা মানে পরীক্ষা দিয়ে বুঝলাম, মানে অন্যান্য অনেক পরীক্ষা দিয়েছি, তার মধ্যে হচ্ছে পুলিশের চাকরি মানে কনস্টেবল পদে
মানে এমন কিছু কোশ্চেন আসে না, মানে মাধ্যমিক বেসের কোশ্চেন আসে, সেখানে একটু পড়াশোনা করলেই মানে পারা যায় সেগুলো, প্রিলিমস পাস করা যায়। তারপরে 6.5 মিনিটে 1600 মিটার আছে, 1600 মিটারটাও মোটামুটি একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তারপরে আবার মেন্স আছে, এমন কিছু কোশ্চেন আসে না ওখানে, একটু পড়াশোনা করো, দেখো সব একদম লাইফ পুরো মানে চেঞ্জ হয়ে যাবে। খেলাধুলার পাশাপাশি খেলাধুলা তো করতেই হবে, কিন্তু খেলার শেষে তোমাকে হাত পা ধুয়ে কিন্তু বই নিয়ে বসতে হবে, এটা কিন্তু ভুললে চলবে একটা না। ডিসিপ্লিন ম্যানার। সব ছোট সকাল থেকে উঠলাম, উঠে একটু প্র্যাকটিস করলাম, করে মানে মাঠ পড়লাম, এসে তারপরে একটু বই নিয়ে পড়লাম, তারপরে আবার দুপুরবেলা একটু পড়ে একটু ঘুমালাম বা পড়লাম, তারপরে আবার বিকেলবেলা একটু হালকা মানে হাঁটতে গেলাম। পর্যায়ক্রমে খেলা পড়া এইভাবেই routine- কিন্তু নিজেকে গ্রো আপ একটা করতে রুটিন হবে, তোমাকে চালিয়ে যেতে হবে, না হলে পারবে না। একটা পর্যায়ক্রমে তোমাকে এগিয়ে যেতে হবে। আচ্ছা পলাশ, আজকের অনুষ্ঠানের আমরা সর্বশেষ দিকে চলে এসেছি। আমার সর্বশেষ প্রশ্ন তোমার কাছে থাকবে, যেটা খুব বড় একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের চলার পথে আমরা পেয়েছি বিভিন্ন শিক্ষক, বিভিন্ন শুভানুধ্যায়ী মানুষ যারা আমাদের ইন্সপায়ার্ড করে গেছে যে বাবা কর বলে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। এছাড়াও আছে আমাদের অভিভাবক মণ্ডলী, আমাদের বাবা মা, ঠিক আছে, যারা আমাদেরকে মানে সব সময় আমাদেরকে একটা মোটিভেশন দিয়ে গেছে, ঠিক আছে, যে তোমাদের মধ্যে সফলতা আসবে। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে হয়তো অন্য কারোর কাছে অতটা পাইনি, যে বাইরের লোক বলেনি, তারা বরং সমালোচনাই বেশি মুখর হয়েছে। তো তোমার কি মনে হয় যে এখনকার দিনে কি হচ্ছে, যে কর্মবিমুখ একটা পরিস্থিতি, কিন্তু সেই কারণে বাবা মারা কি করছে, যে আগে সংসারটাকে টিকিয়ে রাখতে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা চলে যাচ্ছে এবং সন্তানদের তারা নির্দিষ্ট সময় দিতে পারছে না। এর ফলে তারা একটা হীনমন্যতা কাজ করছে, আমার বাবা মা আমাকে সময় দিতে পারছে না, তো আমি তাহলে কিভাবে জীবনে সাকসেস করবো, বড় হবো, তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে। তো তোমার কি মনে হয় অভিভাবকদের কি ভূমিকা থাকা প্রয়োজন এখানে, যে একটা ছেলে মেয়েকে বড় করতে পারে? আমরাও তো পরবর্তীকালে অভিভাবক হবো, তোমার সেটা কি মনে হচ্ছে? অভিভাবকদের মানে আমরা যেটা ছোটবেলায় পেয়েছি, এটা শাসন, হ্যাঁ, কড়া শাসনের মধ্যে মারধর, অনেক অনুশাসন, যেটা তুমি বলতে কিন্তু চাইছো। এখন সেসব আর কিছু দেখাই যাচ্ছে না। মানে অভিভাবক এখন সব বাবা বাচ্চা করে মানুষ করছে, যার ফলে এখন ছেলেপুলেগুলো অনেকটা শাসন, মানে স্কুলের স্যাররা, আমরা কম মার খাইনি স্যারেদের কাছে, হ্যাঁ, বিশাল মার খেয়েছি, মারটার খেয়ে বড় হয়েছি আমরা অনেক। মানে পলাশ বলতে চাইছে যে অভিভাবকরা আপনারা শাসনের হালটা ছেড়ে দেবেন না, হালটাকে ধরে রাখতে হবে মজবুত ভাবে, তবেই হয়তো হবে। অনেকে বিপথে চলে যায়, ঠিক আছে, অনেকে নেশায় আসক্ত হয়ে পড়ছে, বা এই যুব সমাজকে একটা গেমের মধ্যে একটা ঢুকে যাচ্ছে। একটা আমরা কিছুদিন আগে হলে একটা মোমো বলে একটা গেম, সেখানে অনেক কেউ একটা গেম খেলতে খেলতে আত্মহনন, কিন্তু অভিভাবকরা জানতেই পারছে না। তো এইভাবে করলে হবে না, অভিভাবকদের সবসময় সচেষ্ট থাকতে হবে। হয়তো সময় দিতে পারেন, যতক্ষণ সময় দেবেন জেনে নিন আপনার সন্তান কি করছে, জেনে নিন কি সিচুয়েশনের মধ্যে সে বড় হচ্ছে, তার কোথায় কোথায় ড্রব্যাকস আছে, সেটা কিন্তু খুঁটিয়ে দেখার দায়িত্ব আপনার। এবং আজকের অনুষ্ঠান এইভাবেই আমরা শেষ করছি। দর্শকদের উদ্দেশ্যে আবার আপনাদেরকে জানাই ভালোবাসা, অভিনন্দন ও সাফল্যের সাথ। পলাশ, তোমার উদ্দেশ্যে একটা কোড আমি জানতে চাইবো, এটা দর্শকদের উদ্দেশ্যে তুমি বলবে, এই দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবে। দেখো, পড়াশোনা তো সবাই করে, পুলিশে বা অন্যান্য যখন ইন্টারভিউ বোর্ডে যাবে, পড়াশোনা ছাড়াও তোমার মানে আরো অনেক কিছু করার আছে। পড়াশোনার সাথে সাথে তুমি একটু কম্পিউটার শিখলে, হ্যাঁ, বেসিক একটা সার্টিফিকেট করে নিলে, একটু ড্রাইভিং শিখলে, একটু সুইমিং সার্টিফিকেট জোগাড় করলে, বা এনসিসি করে রাখলে। পুলিশ সার্ভিসের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক লাগে। মানে পড়াশোনা তো সবাই করে যাচ্ছে, মানে এইগুলো যাদের থাকছে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, এইখানে ইন্টারভিউ বোর্ডে মানে তাদের সাথে তোমার এখানে ফারাক করে দেবে ব্যাপারগুলো। মানে ফারাকটা তোমরা বুঝতেই পারছো, যে বিভিন্ন বিষয়ে পারদর্শিতার একটা নিদর্শন রাখতে হবে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ পলাশ। আবার দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো এপিসোডে। ধন্যবাদ।